স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মিডিয়া পুরজিরাওয়ারে। আমি তৌহিদ শান্ত। দর্শক, আজকে আরও দুটি দল এনসিপির নিবন্ধন যেহেতু আমরা আগেই জেনে গিয়েছি, কিন্তু আজকে কাগজপত্র চূড়ান্ত সব কিছু হলো, ঠিক আছে। কিন্তু অন্য দুটি দল, আম জনগণ পার্টির প্রধান রফিকুল আমিন, আমি দুঃখিত, তিনি কিন্তু বেশ কিছুদিন ধরে ফাইট করেছেন, মাঝখানে বারবার পুনঃতদন্তের মাধ্যমে শেষ পর্যন্ত তিনি রাজনৈতিক দল গঠন করতে সক্ষম হলেন। আম জনগণ পার্টি এবং সমাজতান্ত্রিক দল এদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। যতটুকু আমরা খবর পেয়েছি যে আরও বেশ কয়েকটি দল পাইপলাইনে আছে, 12 তারিখে চূড়ান্ত হবে। আমরা যে আলোচনাটি এখনও আসলে এই আলোচনা শুরু করব কিনা আমি জানি না, কিন্তু তারপর আমরা আলোচনা এগিয়ে নিচ্ছি। যেহেতু বিএনপি যখন প্রার্থী ঘোষণা করলো তখন মোটামুটি যেহেতু বড় দল এবং 237-38 জনের নাম ঘোষণা করা হলো, সারা দেশে মোটামুটি এক ধরনের আমেজ দেখা গিয়েছে। এইটিকে অন্তত একটা দারুণ পজিটিভ ধরে নেওয়া যেতে পারে। আমরা আজকের সাবজেক্ট এই কারণে করেছি ভোটের মাঠে প্রার্থীরা। আমাদের সঙ্গে রয়েছেন এস.এম. সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, এবং রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আপনাদের দুজনকেই স্বাগত। আপনারা দুজনই সম্ভবত প্রার্থীর মানে মনোনয়নে আছেন, প্রথম দিকের দুই দলেরই মনোনয়নে। আমরা শিরোনাম দেখে আসবো দর্শক, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। এবার আম জনগণ পার্টি ও সমাজতান্ত্রিক দলের হাতে নিবন্ধন, প্রতীক বরাদ্দ, চূড়ান্ত ছাড়পত্র পেল এনসিপিও, গণবিজ্ঞপ্তি কাল। আমরা তিনটা দলের কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই তিনটার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ভোটে সেনাবাহিনীর ক্ষমতা প্রয়োগের নির্দেশ দিতে পারবে ইসি, আরপিও সংশোধন করে অধ্যাদেশ, জোটের প্রার্থীও ভোট করবে দলীয় প্রতীকে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি, পালিয়ে যাওয়া কর্মকর্তাদের ফেরাতে উদ্যোগ নেবে সরকার। অবশেষে ভোটের মাঠে তারেক রহমান, বগুড়ায় নেতাকর্মীদের উচ্ছ্বাস, হেভিওয়েট রেখে দুঃসময়ের জোটসঙ্গীদের মূল্যায়ন। এবং দেশে বিভক্তির রাজনীতি চলছে, অভিযোগ মির্জা আব্বাসের, আলোচনায় প্রস্তুত জামায়াত। সংস্কারের পক্ষে থাকা দলের জোটে যাবে এনসিপি। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, বৈশাখী টেলিভিশনের পর্দায় তো দেখছেনই। আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে মন্তব্য দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমি সাইফ মুস্তাফিজকে দিয়ে শুরু করতে চাই। হাবিবুর রহমান হাবিবের কাছে নির্বাচন খুব একটা নতুন কিছু নয়। আমি জানি না আসলে কতবার নির্বাচনের, মানে আমার জানার বেশি, হয়তো পাঁচবার বা 6বার বেশি তো নির্বাচনে আপনি অংশ নিয়েছেন। কিন্তু সাইফ মুস্তাফিজের কাছে আমি যেটি জানতে চাই, বিএনপির, আপনাদের প্রার্থী সম্পর্কেও জানবো, কিন্তু বিএনপির যে প্রার্থী ঘোষণার পরে যে পরিবর্তন, প্রার্থীরা কেমন হলো, কোন কোন জায়গায়, বেশ কিছু জায়গায় আমরা মানে ধারণা করতে পারি কিছু হচ্ছে, আবার আমরা অনেকে ধারণা করছে যে বিএনপিও মনে হয় স্বতঃস্ফূর্তভাবে এনসিপির জন্য অনেকগুলো আসন ছেড়ে দিয়েছে। আরেকটি ঘটনা যে বেগম খালেদা, এটা অবশ্য আপনারা একদম ঘোষণা দিয়ে বলেছেন যে বেগম খালেদা জিয়ার সম্মানে, যেহেতু সার্বজনীন নেতৃত্বের জায়গায় তিনি, সেখানে আপনার প্রার্থী দিবেন না, এরকম একটি বিষয় আমরা ডাকসুতেও দেখেছিলাম, ছাত্রদল করেছিল। সব কিছু মিলিয়ে এখন কেমন মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সব মিলিয়ে অবশ্যই ভালো লাগছে, নতুন একটি অভিজ্ঞতা, স্পেশালি আমাদের জন্য। সেটা আসলে আমরা ওই মানে উপভোগ করার থেকে আমি মনে করি যে আসলে দায়িত্বের ভারটাও অনেক বেশি আকারে আসলে এখন আমাদের উপরে, এবং আমরা শুধুমাত্র মানে নির্বাচনটাকে আসলে শুধুমাত্র একটি অংশগ্রহণের জায়গা অথবা একটা ক্ষমতায় যাওয়ার জায়গা হিসেবে আমরা দেখি না। আমরা মনে করি যে এটি একটি দায়িত্ব, এবং জনগণের প্রতিনিধি হিসেবে সেই দায়িত্ব পালন করার যে জায়গাগুলো, সেটা আসলে আমরা করতে চাই, যদি মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এবং জনতার জায়গা থেকে যদি তারা আমাদেরকে পছন্দ করে আসলে ভোট দেয়। আপনার সম্ভাব্য আসন কোনটি? আমার সম্ভব আসন সিরাজগঞ্জ 6। এবং আপনার প্রতিদ্বন্দ্বী সেখানে শক্তিশালী কে? উনি ওখানে আছেন হচ্ছে যে এম এ মোহিত সাহেব।
উনি বিএনপির থেকে আছেন। এবং সেখানে আমি যেটা বিশ্বাস করি যে ভোটের মাঠে আসলে যে সকল প্রার্থীরা আছেন না কেন, আমি চাই যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন বজায় থাকে এবং একে অপরের সাথে কাজ করার যে মেন্টালিটি সেটা যেন থাকে। যেই দলই আসলে জিতুক না কেন, আমাদের মনে রাখতে হবে যে মানে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে ঐক্য, সেটাকে ধারণ করতে হবে। মানে একবারে দা কুমড়া সম্পর্ক এখন থেকে আমরা মাঠে ঘাটে দেখতে পাচ্ছি। মানে নিজেদের ভিতরে আসলে তারা যেভাবে ঝামেলা করছে, বিভিন্ন জায়গায় রাস্তা ব্লক করছে, হাতাহাতি মারামারিও হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি আশঙ্কা করি যে অন্য দলগুলোর ক্ষেত্রে, যদিও এটা কিন্তু আমাদের কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি দল থেকে, সম্ভাব্য যেই প্রার্থীরা যে এলাকায় কাজ করছেন বা যার যে এলাকা, সেই অনুযায়ী একটা মিডিয়া থেকে নিউজগুলো এসছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে তরুণদের জায়গা থেকে বা অন্যান্য দলের ক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা আশঙ্কার জায়গাও, যে বিএনপি যেহেতু তাদের মধ্যে প্রার্থীর সংখ্যাও বেশি, গোলমালের জায়গাগুলোও বেশি, তো সেই ক্ষেত্রে অন্যান্য রাষ্ট্রের কতটুকু স্পেস পাবে সেটা একটা দেখার বিষয়। এটা ভালো বলেছেন, এটি নিয়ে আমরা আলোচনা যাব। হাবিব ভাইয়ের কাছে আমার প্রশ্ন হলো যে শেষ পর্যন্ত আপনারা প্রার্থী দিলেন, মানে শেষ পর্যন্ত এই প্রার্থী দেওয়ার কারণটা হলো যে জামাত প্রার্থী মাঠে নামিয়ে কাজ করছিলেন এবং বিভিন্নভাবে জামাতের থেকে বলা হচ্ছিল বিএনপি আসলে প্রার্থী সেইভাবে তৈরি করা নয়। তবে আমি যেটি জানতে চাই যে এর আগের যে নির্বাচনে সর্বশেষ 2018 সালে আপনারা যে গিয়েছিলেন, সেখান থেকে সেই তালিকাটার মধ্যেই আমি দেখলাম যে হ্যাঁ ব্যাপক রদবদল হয়েছে। যেমন একটি বিষয় তো আছেই যে এক পরিবার থেকে, একমাত্র জিয়া পরিবার ছাড়া, জিয়া পরিবারে তো আসলে দুটো পদ ইউনিক পদ, আর কেউ অন্য এক পরিবার থেকে দুটি পায়নি, এটি যেমন মানা হয়েছে। তেমনি এই জামাল কামাল মোল্লার মতো একজনও প্রার্থী পাওয়া গেছেন, যিনি প্রার্থী ঘোষণার পরের দিন স্থগিত হয়ে গেল। আপনাদের রিসার্চের জায়গাটা বা আপনারা আসলে কিভাবে এগোচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বৈশাখী টেলিভিশনের সামনে দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ সহ আলোচক আমার অত্যন্ত স্নেহের জন্য শুভেচ্ছা। আসলে আমাদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে মাঠ জরিপ করা হয়েছে। এখন 237টি আসনের মধ্যে দু একটা জায়গায় হয়তো কোনো না কোনো কর্নার থেকে হয়তো ভুল মেসেজ আসতেও পারে। অনেক কিছু অনেক সময় গোপন থাকে, পরে হয়তো প্রকাশ হয়ে যায়। এরকম দু একটা ঘটনাটাকে আমি খুব একটা বড় কিছু মনে করি, তবে না ঘটাটাই ভালো। যেমন গত বছর আমাদের 18 সালের নির্বাচন সবচেয়ে বড় যেটা ব্যত্যয় হয়েছিল, আওয়ামী লীগ 25শে নভেম্বর মধ্যেই, 25 নভেম্বর না, মানে 25শে অক্টোবর মধ্যেই তারা প্রার্থী চূড়ান্ত হয়েছিল। আর বিএনপি নমিনেশন দিয়েছিল, মনোনয়ন চেয়েছিল, এক একটা এলাকায় 2জন 3জন করে দান অনুমতি দিয়েছিল। দেওয়ার পর 2 তারিখে যখন যাচাই বাছাই হয়ে গেল, তখন আমি যেতে পারতেছিলাম, আমিও দলের সাথে যোগাযোগ করেছিলাম যে আমার এখানে তো স্ক্রুটিনি হয়ে গেছে, এখন তো আমাকে বাদ দেওয়ার সুযোগ নেই। আরও 2-1 তারা আছে, একদিন সম্মত ছিল, তাদেরকে বলেন যে উদ্যোগ নেই। তো প্রথমে সম্মতি দিল, পরবর্তী সময় ঠিক আছে একসাথেই করা হবে। তো একসাথে করতে হতে আমাদের সিগনেচার রেখেছিল 9 তারিখে। 25 তারিখে আওয়ামী লীগ কমপ্লিট করে, তারা আওয়ামী লীগ 25 থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত, 9 অক্টোবর পর্যন্ত, নভেম্বর পর্যন্ত তারা মাঠ রেডি করে ফেলেছে। আমি নিজেই 9 তারিখে গেলাম। ঝড় চলে গেলে পুরানি যাওয়ার পরে গেলে যে অবস্থাটা হয়, আমাদের অবস্থা ততখানি। তারপরে আওয়ামী লীগ এই পরে আমরা মাঠে গেলে মাঠে নামতে দিল না, অধিকাংশ জায়গায় নামতে, ঢাকা শহরে পোস্টার রাখতে দেয়নি, অফিস করে দেয়নি। আমি করেছিলাম, আমার পোস্টার ভেঙে যায়, আবার লাগায়, অফিস করে আবার, তারপর আমাকে কোপানো হলো, মাঠে ছিলাম বলে, হেলিকপ্টার ঢাকা আসছিলাম। তো সেটা একটা পৃথিবীতে মোটামুটি ইতিহাস নোংরা, সবচেয়ে নোংরা পৃথিবী। কামাল জামাল মোল্লার কারণটা আমি জানতে চাই। আমি সঠিক জানি না, না জানি কথা বলি না। তারপরে আরো তার কিছু কর্মকাণ্ড, আমি একটু সাইফ মুস্তাফিজের কাছে শেষ করে দিই, আমার পরটা শেষ করে দিই, ওটা পরে আমি জিজ্ঞাসা করি। গেল
এখন আমাদের যে প্রার্থীর কথা বললেন যে নতুন পুরাতন, আমাদের পাবনা 4টি আসন পর্যন্ত বলা হয়েছে, তার 2টা নতুন, হাসান জাফর তুহিন এবং অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। গতবার ওনাকে দিয়েছিল, জোরে করে ছেড়ে দিয়েছিল। হাসান জাফর তুহিন নতুন প্রার্থী, 2 নম্বরের নাম ছিল সুজানগর। তো সেই হিসাবে আমাদের প্রার্থী যাচাই বাছাই করা হয়েছে। যেমন ধরেন সেই এলাকায় অন্যান্য আমাদের দলের মধ্যে জনপ্রধান অ্যাডভোকেট ফজলুর রহমান, তার জামাত বিরোধী বক্তব্য দেওয়ার কারণে তার সদস্য স্থগিত করা হয়েছিল, তাই কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে। হয়তো আর 1-2 মাস পর তার প্রত্যাহার হয়তো ইলেকশন করতে পারবে। তার এলাকাতে অত্যন্ত জনপ্রিয় সে। আমাদের লাঙ্গলকোটে আব্দুল গফুর ভূঁইয়া আগে এমপি ছিলেন, এরপর অনেক পদ জনপ্রিয় এমপি ছিলেন, জনপ্রিয় পদ পদবী নেয়। আমি যাকে বলে আপনি মাঠে কাজ করেন, আমাদের চেয়ারম্যান সাহেব জনপ্রিয়তা দেখিয়ে দেবেন, তাকে মনোনয়ন দেওয়া আছে। তাতে মনে হয় যে পদ পদবী থাকলেই তাকে দিতে হবে, পদ পদবী না থাকলেই সে পাবে এমন না। এলাকা তার গ্রহণযোগ্য থাকলে সেটা বিবেচনা করেছে। এবং এই যে ফজলুকে দিয়েছে তো, মানে তার বিষয়টাও জানতে চাই যে আপনাদের বিবেচনার জায়গাটা না, বিবেচনা জায়গাতে সে সেখানে জনপ্রিয়, অত্যন্ত জনপ্রিয়, সে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু রুমিন ফারহানা জনপ্রিয়, রুহুল কবির, রিজভী আহমেদ নির্বাচন করেন না। আচ্ছা, উনি চান নাই, ঠিক আছে, না করেন না। হাবিবুন নবী খান সোহেল উনি নির্বাচন করেছেন নদীতে। এবার জানি হয়তো আরো ভালো কোনো জায়গায় লাগাবেন। সুলতান সালাউদ্দিন টুকু, এক পরিবার বললেন, এক পরিবার 2 জন না দেওয়ার কারণে এটা হয়েছে। ঠিক আছে। আব্দুল সালাম অ্যাডভোকেট সেই ইলেকশন করেন। আমি একটু সাইফ মুস্তাফার কাছে, আপনি কি জানেন কামাল জামাল মোল্লার কেন স্থগিত হয়েছে তার পদটি, এবং বিএনপির থেকে সে প্রার্থিতা পেল? ওনার কিছু বিতর্কিত কিছু কর্মকাণ্ড হয়তো সোশ্যাল মিডিয়া আমি দেখলাম, অ্যাকচুয়ালি এটা তো আমি জানি না, তবে কিছু বিতর্কিত কর্মকাণ্ড তার সামনে এসছে। এখন তাদের দলীয় সিদ্ধান্ত কোন প্রেক্ষিতে হয়েছে এটা তো আমি আসলে জানি না। ঠিক আছে, মানে বোঝা গেল যে প্রাথমিক অবস্থায় নির্বাচনের মাঠে আপনারা মোটামুটি এক ধরনের আভাস পড়েছে। আচ্ছা, এখন আমি জানতে চাই যে এই সাইফ মুস্তাফিজ, এই যে প্রতীকের যে বিষয়টি, সাইফুল হকরা আজকে গিয়েছিলেন নির্বাচন কমিশনে। সাইফুল হক তো যে জামানতের যে টাকা বাড়ানোর এ বিষয়েও সমালোচনা করেছেন, এবং প্রতীক যেটি সাইফুল হকরা যদি কোথাও থেকে, যদিও তাকে তো কোনো আসন দেওয়া হয়নি, সাইফুল হক কি জোটের প্রার্থী হিসেবে আসন পেয়েছেন? না, হ্যাঁ, কিন্তু কথা হলো যে সাইফুল হকের যে প্রতীক কোদাল নিয়েই, তাকে কোদাল সম্ভবত তার প্রতীক, তাকে সেই কোদাল নিয়ে লড়তে হবে। নিশ্চয়ই জোনায়েদ সাকিকেও সেই প্রতীক। এটিতে আপনারা কেন খুব স্বাগত জানাচ্ছেন? কারণ এটার ব্যাখ্যাটা কি, যৌক্তিকতা কি? না দেখেন, আমরা আসলে চাই যে মানে গণতন্ত্রের যে চর্চার জায়গা, সেখানে আসলে স্বাতন্ত্র্যতা সবগুলো দলের বজায় থাকাটাই আসলে শ্রেয়। এখানে আমি যদি অ্যাকচুয়ালি মানে ধানের শীষ নিয়ে ভোট করতে চাই, তাহলে আমার বিএনপি থেকে রাজনীতি করাটাই শ্রেয়। সেখানে আমি আর একটা আলাদা একটা দোকান খুলে নামমাত্র এত জোট অত জোট এরকম না করে, আসলে আমার মনে হয় যে সেই ক্যান্ডিডেটের পার্টিকুলার বিএনপির রাজনীতি বা জামাত করতে চাইলে জামাতের রাজনীতি বা এনসিপির করতে চাইলে সেই দলের ঢোকাটাই শ্রেয়। সেক্ষেত্রে মানে সে দলের একটা আলাদা বলয়ও রাখছে, সেখানে সে স্টেক হোল্ড করছে আলাদা করে। তো সেই জায়গা থেকে তো আমার মনে হয় যে সেটা তো ঠিকই আছে। মানে এই সিদ্ধান্তটা তো আসলে আমি মনে করি যে সঠিক সিদ্ধান্ত হয়েছে, এবং এই পরিবর্তনগুলোই তো আমরা চাই। আসলে বিগত সময়ে আমরা দেখেছি যে এরকম 4 দল 8 দল এরকম করে দলের মার্কারটাকে আসলে বেশি হাইলাইট করে, কিন্তু সেখানকার যে ক্যান্ডিডেট সে কীরকম, সে কতটা যোগ্য, সে চাঁদাবাজি করে কিনা, সে প্রার্থী হিসেবে কেমন। এখন যেই ব্যক্তি আসলে তার মানে ধরেন ব্রাহ্মণবাড়িতে সে কখনো ওইভাবে কাজই করেনি, সে শুধুমাত্র একটি দলের সাথে একটা মানে গুড আন্ডারস্ট্যান্ডিং আছে, এখন ধানের শীষ মার্কা দিয়ে বা দাড়িপাল্লা বা শাপলা কলি মার্কা দিয়ে সে দাঁড়িয়ে গেল, সেটা তো আসলে ঠিক না। আর সে যদি সেই রাজনীতির দলের সাথে একমত থাকে, তাহলে তার ওই রাজনীতি দলের সাথেই অ্যালাইন্ড হয়ে আমার মনে হয় যে রাজনীতিটা করা উচিত। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই ডিসিশনটা খুবই ভালো হয়েছে, এবং সেক্ষেত্রে স্বাতন্ত্রতা বজায় রাখার জন্য তাদের আসলে জনগণের কাছে তাদের ম্যান্ডেটটা নিয়ে এবং তাদের দলের যে কার্যক্ষমতা সেটা আসলে পৌঁছানোটাই এখানে গুরুত্বপূর্ণ। হাবিব ভাই, এই প্রতীকের যে আরপিও সংশোধন করেছেন,
আপনার অভিজ্ঞতায় আপনি কিভাবে দেখছেন? এটি তো না, রেখে দিন, আপনার মনে হয় পরামর্শ দিয়েছিলেন একটু এই সংশোধনীটা না আনতে, কিন্তু শেষ পর্যন্ত যে দল ভোটে নামবে তারা নিজ নিজ প্রতীকেই লড়বে। এটা বিএনপি একটা উদার রাজনৈতিক দল। বিএনপি যখন আন্দোলন করেছে ফ্যাসিস্ট সরকার বিরোধী, তখন তারা বলেছিল যে আমরা নির্বাচন যখন হবে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব, সরকার গঠন করব সবাইকে নিয়ে। সেই পরিপ্রেক্ষিতে বিএনপি মনে করেছে যে এটা ওপেন থাকা ভালো। জোটের বিএনপি বড় দল, বিএনপি ধানের শীষ, এখন জোটে 20টা দল আসে, 25টা দল আসে, তারা যদি মনে করে যে তারা ধানের শীষ নিয়ে নির্বাচন করবে, বাধা নেই। তারা যদি মনে করে তাদের প্রতীক নিয়ে নির্বাচন করবে, তাতেও বাধা নেই। এটা কি কিন্তু এখানে জোর করে এই নির্বাচন কমিশনার বাধ্য করলো তাদের। আচ্ছা, যেমন আমি বলি, যেমন এর আগে রাহাত খান মেনন পুরাতন রাজনীতিবিদ, উনি কিন্তু ওনার কাস্তে মার্কা বাদ দিয়ে ধান শীষ নিয়ে নির্বাচন, কে নৌকা নিয়ে নির্বাচন করেছেন। রাহাত খান মেনন মশাল, তাদের সেই মশাল 72-73 মশাল, সেটাকে বাদ দিয়ে নৌকা নিয়ে নির্বাচন করেছেন। মশাল যদি মানুষ চেনে, কাস্তে কম চিনলেও রাহাত খান মেনন দল এটা জানতো, তারপর তারা নৌকা নিয়ে নির্বাচন করেছে। আমাদের দল মনে করেছে যে ছোট ছোট যে দলগুলি আছে তাদের প্রত্যেককে অনেকে চেনে না, জানে না। এখন তাকে নমিনেশন দেওয়া হলো দলের মানে জোটের পক্ষ থেকে, সেখানে অনেকেই আছে আমাদের বিএনপি যারা করে, যেহেতু বিএনপি বড় দল, অনেকেই ওই প্রতীকটা চিনবে না, জানবে না কার প্রতীক। চিনিয়ে দেওয়া, ধরিয়ে দেওয়া সবসময় সম্ভব না। যদি ধানের শীষ তারা নেয়, তাহলে ইজিলি বিএনপির নেতা কর্মী সমর্থকরা তারা সবাইকে ধানের শীষে ভোট দেবে, প্রার্থীকে তখন দেখবে না। এই জন্য আমাদের দল মনে করছে এই দলগুলি নির্বাচিত হয়ে আসা এক ধরনের প্রতারণা না, যে কারণ যে নেতা এই ধানের শীষ নিয়ে দাঁড়ালেন তিনি আসলে তো ভোটারকে মানে ইঙ্গিত দিলেন যে তিনি বিএনপির নেতা, কারণ ভোটাররা জানে যে ধানের শীষ হলো বিএনপির প্রতীক। তা জানে, কিন্তু বলাই তো তার বক্তব্য সে বলবে আমি জোট করি, নির্বাচনে জোট করেছি, আমি ধানের শীষ। ধরেন অনেক জোটের আছে একটাই আসন পায় তারা, বা 2টা আসন পাইলেও এখানে সাধারণ মানুষের কাছে এটার ব্যাখ্যা কি দিবে যে সেই ধানের শীষ? আচ্ছা, এই যে হাসানুল্লাহ ইনু ভাই, রাহাত খান মেনন, তারা নৌকা নির্বাচন করেছে, তারা দলীয় রাজনীতি করেনি, করছে। তাহলে এটা ইলেকশনে ওই রাজনীতিটা ঠিক ছিল মনে হচ্ছে, যেটা না ঠিক থাকে না থাকার ব্যাপার তো ছিল। এখন জোটে থেকে যদি জোটের প্রতীক একটা নির্বাচন, দোষের কিছু ব্যাপার না, জোর করে করা হচ্ছে না তো, যে আপনার জোটে আসলে আপনাকে ধানের শীষ নিয়ে নির্বাচন করতেই হবে, আপনি জোটে আসেন নৌকা নিয়ে আপনাকে করতেই হবে, এতে বাধ্যবাধকতা নাই। জাতীয় পার্টি যেমন মহাজোটে ছিল, মহাজোটে থেকে কিন্তু সে লাঙ্গল মার্কা নিয়ে ভোট করেছে, সে আসন বরাদ্দ নিয়েছে, লাঙ্গল মার্কা করেছে, এটা কোনো ব্যাপার না। আর আরেকটা ব্যাপার বলি যে যারা নিবন্ধন পেলেন এনসিপি, আমি আগেই বলেছিলাম নিবন্ধন নিয়ে আমরা পরে পেলে আরেকটু দেওয়া উচিত, বিশদভাবে কথা বলবো। শেষ যে বক্তব্যগুলো হাবিব ভাই বললেন এই যে প্রতীকের বিষয়ে, সাইফ মুস্তাফিজ, আমরা বিরতির আগে 1.5 মিনিট সময় পাবো, আপনার কোনো মন্তব্য আছে কিনা? আর না হলে আমরা বিরতি চলে যাবো। না, আমি তো মানে বললামই যে আসলে যদি প্রতীকের ওই আমরা রাশেদ খান মেননের উদাহরণ উনি দিলেন, ওনার যে রাজনৈতিক যাত্রাটা শুরু ছিল এবং আপনি দেখছেন যে একটা দলের সাথে অ্যালাইন্ড হয়ে একটা দলদাসের সে পরিণত হয়েছিল, এবং ইনু মেনন এদের আসলে কীরকম ভূমিকা ছিল, এবং তাদের তো আসলে ওইরকম কথা বলারই আর ভূমিকা তারা ছিল না, তাদের স্বাতন্ত্র্যটা নষ্ট হয়ে গিয়েছিল। তো এই জায়গাটা আমার মনে হয় যে নতুন করে এই চর্চাটা যেন না শুরু হয়, সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রত্যেকটা দলের ওই কনফিডেন্সটা যেন পায়, সেক্ষেত্রে আসলে নিজের মার্কাটায় আসলে ভোট করা উচিত। যখন একটা দলের অধীনে দলের মার্কায় সে ভোট করতে যাবে, তখন সে স্বাভাবিকভাবেই তার মেন্টালিটিটা হয়ে যাবে যে আমি তার প্রতি আজ্ঞাবহ, তার প্রতি গ্রেটফুল। তো সেই জায়গা থেকে দলের গঠনমূলক সমালোচনা যেটা আসা উচিত আরেকটা জোটের সঙ্গী হিসেবে, সেটা কিন্তু বিগত সময়ে আমরা জোট সঙ্গীদেরকে দেখিনি, তাদের সব ভুলের সাথেই তারা একসাথে অ্যালাইন থাকতো। তো আমরা চাই যে নতুন পরিবর্তনগুলো আসুক, তাদের স্বাতন্ত্র্য জায়গা থেকে যখন একটা নিরপেক্ষ মার্কাতে সে ভোট করবে, মানুষ হিসেবে মানুষ যদি তাদেরকে মনে করে যে যোগ্য, অবশ্যই তাদের ভোট দিবে। শুধুমাত্র তো মার্কা দেখে না, সেই প্রার্থীর কি প্রচারণা করবে না, সেই এলাকাগুলোতে কি সেই জায়গাটা তৈরি করবে না, শুধুমাত্র কি ধানের শীষে কি প্রচারণা হবে কিনা। তো আমার মনে হয় এটা আসলে এইভাবেই আমাদের দেখা উচিত, পরিবর্তনটা এইভাবে অ্যাকসেপ্ট করা উচিত, পুরনো জিনিসগুলোকে আসলে আঁকড়ে ধরার কিছু নেই। জি, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি।
আমি যে এবার যে আলোচনাটা আসতে চাই যে তাহলে আমরা মানে আপনাদের মধ্যে যে বিরোধ মেটানোর জন্য উপদেষ্টা পরিষদ থেকে একটা আলটিমেটাম দেয়া হলো এবং জামাত ইসলামী আলোচনার জন্য প্রস্তাবে ডাকছে, বিএনপির আনুষ্ঠানিক কোনো চিন্তা ভাবনা আছে কিনা, কি ভাবছেন আপনারা? আমরা জিনিসটা নীতিগত মানতেই পারি না, আমি তো ব্যক্তিগত মানতে পারি না। তাহলে আপনি 7-8 মাস ধরে কেন কমিশন মিটিং করলেন? কেন তো চা খেলেন, কেউ সিঙ্গারা খেলেন, কেউ আরো ভালো ভালো খাবার খেলেন, কেন? কার টাকা দিয়ে? জনগণের টাকা দিয়ে। এতদিন ধরে কথা বলে বলে এখন আপনি গিয়ে বললেন যে আপনারা নেতারা 7 দিনের ভিতরে আপনারা এর সমাধান করবেন। সারা জীবন আমরা সরকারকে আলটিমেটাম দিয়ে এসেছি, এই দাবি না মানলে ধর্মঘটে যাবো, এই দাবি না মানলে হরতালে যাবো, এই দাবি না মানলে আমরা ভাঙচুর করবো। কথার উদ্যোগ থাকলো কোনোদিন শুনি না সরকার আলটিমেটাম দেয়। যদি বলছে আলটিমেটাম না, ওই শব্দ ব্যবহার করতে চাচ্ছে না, কিন্তু সরকার পক্ষে বলো 7 দিনের ভিতরে যদি আপনারা সমাধান না দেন তাহলে সরকার সিদ্ধান্ত দেবে। যেমন আপনার নোট অফ ডিসেন্টের যে ব্যাপারটা ছিল, সিগনেচার করে একরকম হয়ে গেল আর এক রকম। আবার নোট অফ ডিসেন্ট তো আসলে আপনি কি মানে চূড়ান্ত ইয়েতে নোট অফ ডিসেন্টটাকে উল্লেখ করবেন কিনা বা এই নিয়ম? না, নোট অফ ডিসেন্ট রেখেই তো আমরা স্বাক্ষর করেছিলাম। আমার কথা হলো যে আমার নোট অফ ডিসেন্ট থাকলো, জনগণের কাছে বলবো এই বিষয়ে আমার নোট অফ ডিসেন্ট আছে, আপনারা যদি আপনাদের ভোট দেন তাহলে দেন, যদি জনগণ আমাদের ভোট দেয় তাহলে জনগণ তুমি নিল, জনগণ যা করবে আমরা তাই করবো। জনগণ না, এখন দেখেন নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে যে হঠাৎ করে পেয়ার চলে আসার সামনে ঘোষণা দিয়ে পেয়ার নির্বাচন করতে দেবো না। এখন আসছে কি যে গণভোট আগে, জাতীয় সংসদ নির্বাচনে গণভোট না। এখন কথা বলছে গণভোট আমরা মেনে নিলাম, এই গণভোট হওয়ার পরে কে জাতীয় সংসদ নির্বাচন হবে এই কথা বলবে? মনে তো হয় না। তারপরে গণভোটে যে টাকা খরচ হবে জাতীয় সংসদ নির্বাচন একই টাকা খরচ হবে। বলতে পারেন হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে, তা আমাদের 2000-2500 কোটি টাকার কোনো মূল্য নাই গণভোট যদি আগে হয়। এবার আপনি আসেন, গণভোট সারা পৃথিবীতে একটার উপরে হয়। আগে হলে সমস্যাটা কি আরেকবার বলবেন? আগে হলে পরে এই খরচটা হবে না, খরচ তো হয়, নির্বাচন তো 2000-2500 কোটি টাকা খরচ হবে। তো এবার এখানে আরেকটা সমস্যা আছে, এই গণভোট করতে গিয়ে মানে যখন আপনার জাতীয় সংসদ ভোট হবে সবাই তো তাদের ভোটারদের নিয়ে যাবে, গণভোটে কে নিয়ে যাবে? কার খরচ পড়ছে? টাকা খরচ করে ভোটারদের নিয়ে যাওয়া। একটা ভোটার ধর পার্সেন্টেজ খুব কম উপস্থিত হলো, তাহলে পার্সেন্টেজ বাড়িয়ে দেখানোর জন্য কি আপনি কি আওয়ামী লীগের ওই পন্থা অবলম্বন করবেন? তাহলে 5% ভোটকে 30%, 40% করবেন? তাহলে আবার যদি না পড়ে যায় বেশি, না তো পড়তেই পারে, তখন কী হবে? এটা বাতিল হয়ে যাবে না? অসম্মান হবে না? এই জন্য আমরা বলছি যে অতিরিক্ত টাকা খরচ দরকার নেই। আর আমাদের যারা আমরা জুলাই আন্দোলনের সাথে ছিলাম, আমাদের যে কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে না, আমার মনে হবে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে আপনারা খরচের বিষয়টা খুবই গুরুত্ব দিচ্ছেন, এটা সত্যিই যৌক্তিক। কিন্তু গণভোট গণভোটের যে বিষয় ক্যারেক্টার, এইটার সাথে কি জাতীয় ভোট যেটা দিয়ে আপনি ক্ষমতার পালাবদল হবেন, ধরেন তাহলে তো একই কেন্দ্রে ভোট পড়বে, ভোটের কেন্দ্র তো একই হবে। ধরেন ওই ক্ষমতার পালাবদলের যে অংশের ওইখানে 2 গ্রুপ মারামারি শুরু করলো, ওইখানকার গণভোটটা কি হবে? হবে কেন না, গণভোট এবং তারপরে গণভোট নিয়ে প্রথম আমার দল সিদ্ধান্ত নিয়েছে, আমার তার সাথে ফোন করার কোনো সুযোগ নেই। আমার ব্যক্তিগত মত হল গণভোটে যেতাম না, গণভোটে হ্যাঁ না একটার উপর হয়। এখন আবার 80টা হ্যাঁ না মানে আপনি মানুষকে শুধু হ্যাঁ আর নাই বলবেন? না, হ্যাঁ নাই তো, আপনার তো গণভোট তো একটা ইস্যুর উপর হয়। আপনি আমাকে ক্ষমতা 8টা নির্বাচন হওয়া পর্যন্ত থাকে দিবেন কিনা? এখন এখানে তো আপনার 84টা আইটেম আছে, 50টা আমি জানতে চাচ্ছিলাম যে এখানকার আইটেমগুলো এখন আপনি ঠিক শুনে দেন, আমি নিয়ে প্রতারিত হব তো। আমি 84টার মধ্যে 50টার পক্ষ আমি সমস্ত 50টা সমর্থন করি না, কিন্তু আমি আমার বর্তমান ইয়ের সাথে হাঁ দিয়ে দিলাম, তাহলে আবার প্রতারণা করলো বিবেকের সাথে। আবার 30টাতে আমি রাজি আছি, সে না দিয়ে দিলাম, মানে আমি একটা দিতে পারবো না, হ্যাঁ না 2টা দিতে পারবো না, একটা দেবো। এখানে বিবেক প্রতারিত হবে। জি, সাইফ মুস্তাফিজ, এইভাবে প্রতারিত ভাবছে নিজেকে বিএনপি এবং গণভোটের বিষয়টাতে মূল কারণ আপনাদের এই খরচটাই,
যে দুটো একসাথে হলে খরচ না হবে। ওইটা আমি বললাম, ওইটা তো ভোট সেন্টারে মানুষ কম দিতে যায়, আর একটা অসম্মান অবস্থা পড়বো না আমরা। আচ্ছা, সাইফ মুস্তাফিজ। দেখেন, জুলাই সনদের মানে যেই কপিটা আছে সেটা অলমোস্ট 50 পেজের। তো এখন আপনি 50 পেজের এরকম একটা ডকুমেন্ট তো নিশ্চয়ই হ্যাঁ না ভোট দিয়ে গণভোটে পাঠাতে পারবেন না। আর এখানে আমি ভাইকে অনুরোধ করব যে মানে কোন বিষয়টা, মানে তাদের নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো আছে সেটা আলাপ করলে আপনি দেখতে পারবেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তারা স্বতন্ত্রভাবে আসলে ফাংশন করুক সেটা চায় না। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে ইস্যু আছে, দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী এক ব্যক্তি হবে সেটার ব্যাপারে তাদের সমস্যা আছে। এরকম যেটা মেজর আসলে পরিবর্তনটা আসলে আমরা চেয়েছিলাম, আসলে এটা জনগণের আকাঙ্ক্ষার জায়গা থেকে এসছে, সেগুলোতে তাদের নোট অফ ডিসেন্ট। এবং সাংবিধানিক যেই 48টা জায়গা আছে সেই ক্ষেত্রে অলমোস্ট তাদের এই নোট অফ ডিসেন্ট মানতে গেলে প্রায় 36টাই পূরণ হওয়ার সম্ভাবনা নেই। এখন জুলাই সনদের যে জায়গাটা ছিল সেখানে হচ্ছে যে এখানে মতামত আকারে তাদের নোট অফ ডিসেন্টটা উল্লেখ করা হয়েছিল, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এটার আইনি ভিত্তিটা এবং কিভাবে বাস্তবায়ন হবে সেই ড্রাফট কপিটা তো তারা না দেখে এটা স্বাক্ষর করেছে। তারা আসলে ফিল করেছিল যে এটা কাইন্ড অফ জুলাই ঘোষণাপত্রের মতো করে তাদের ফরম্যাটেই গভর্নমেন্ট আসলে অ্যানাউন্স করবে। তো সেটা দেখেছে যে তারা হয়নি, কারণ এনসিপি স্বাক্ষর না করার ফলে জনগণের এন্ড থেকে তো একটা প্রেশার গভর্নমেন্টের কাছে এসছে যে আসলে তারা জনগণের সাথে একরকম প্রতারণা করছে। তো সেই জায়গা থেকেই আসলে আমার মনে হয় যে ঐকমত্য কমিশন এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নের যে রূপরেখাটা সেটা আসলে তারা জনগণকে উপহার দিতে চায়। তো সেই আলোর প্রেক্ষিতেই উপদেষ্টার কাছে তারা জমা দিয়েছেন। এখন দেখার বিষয় যে প্রধান উপদেষ্টা আসলে সেটা কীভাবে ডিল করে। এবং এই প্রক্রিয়ার জায়গাটা হচ্ছে আমরা আসলে বলেছি যে প্রধান উপদেষ্টার মাধ্যমে অধ্যাদেশ জারি হওয়ার ফলে যে গণভোটটি হবে, গণভোটের মাধ্যমে যেই বডি হচ্ছে ইলেক্টেড থাকবেন তারা দ্বৈত ভূমিকায় কাজ করবেন। সাংসদ হিসেবে থাকবেন এবং সংবিধান সংস্কারের যে বডি থাকবেন সেই জায়গাটা পালন করবেন। এবং সেই ব্যাপ্তিকালটা উপদেষ্টা মণ্ডলী এবং তত্ত্বাবধায়ক ঐকমত্য কমিশন থেকে 270 দিনের একটি সময় বেঁধে দেওয়া হয়েছে। এইটা নিয়ে আলাপ থাকতে পারে, তবে আমার মনে হয় যে যেই ইস্যুগুলো আছে সেটা আরও কম সময় সমাধান করা উচিত। এত লম্বা সময় ধরে এই বিষয়গুলো আলাপ আলোচনা করার থেকে আমার মনে হয় যে এটারও সময়টা সংক্ষেপে আনা যায়, কারণ অলরেডি 1.5 বছর ধরে এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। আর বিএনপির কাছে পার্টিকুলার কোন টপিকটা আসলে মনে হচ্ছে যে এটা জনগণ আসলে মানবে না বা জনগণ করতে চায় না, এটা যদি একটু জনগণের কাছে একটু তারা ক্লিয়ার করে আমার মনে হয় এটারও বেটার হয়। এখন এটা বলতে পারে যে বিএনপির দলীয় গত জায়গা থেকে তাদের সমস্যা, দলের জায়গা থেকে তারা যেহেতু ধরেই নিয়েছে যে তারা ক্ষমতায় আসছে, সো ওই পাওয়ারটা যেভাবে আওয়ামী লীগ এনজয় করেছে বা বিগত সময়ে অন্যান্য যারা ছিলেন তারাও ছিলেন, তারা যেভাবে এনজয় করেছে সেভাবে ওই ক্ষমতাটার স্বাদ তারা উপভোগ করতে পারবে না, সেটা হয়তো বা তাদের সমস্যা হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সমাধানটা কি? সমাধান অবশ্যই জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হবে। বিএনপির ম্যান্ডেট নিয়ে কি এই গণঅভ্যুত্থান হয়েছে নাকি? এই জনগণের আকাঙ্ক্ষার অভিপ্রায়ের বাস্তবায়নটা তো এখানে বিএনপি ছিল কিনা, মানে বিএনপি রাজনৈতিক দল হিসেবে ছিল, কিন্তু আমি তো বলছি যে এটা তো বিএনপির আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তো এই গণঅভ্যুত্থানটি সংগঠিত হয়নি। বিএনপি কখন ক্ষমতায় যাবে, কখন ইলেকশন করবে, এটার জন্য কি এতগুলো মানুষ মারা গেছে নাকি? হাবিবুর রহমান হাবিব, এতগুলি মানুষ মারা গেছে কেন? কারা মারা গেছে? কারা মারা গেছে বলেন তো? মারা গেছে সাধারণ মানুষ, অধিকাংশ মারা গেছে বিএনপির ঘরানার মানুষ, 400-র উপরে আহত হয়েছে বিএনপির ঘরানার মানুষ। আর যারা 400-র বাইরের লোক তারা আপনাদের কেউ না? আমি বলি কথা, তারা এই দেশেরই মানুষ। যখন বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়েছিল তখন কি আকাঙ্ক্ষা ছিল সরকার পরিবর্তন হবে? এটা কোন আন্দোলনের সময়ই থাকে না, পরে আসে। হ্যাঁ, আমাদের ছিল। আমরা যখন 90-এর আন্দোলন করছি 83 সাল থেকে, তো পলিটিক্যাল 83 সাল থেকে আমরা সামরিক শাসনের অবসানের জন্য আমরা আন্দোলন করেছি, ধাপে ধাপে আমরা দফা প্রণয়ন করেছি, একদম সুনির্দিষ্ট দফা। পৃথিবীতে একটি আন্দোলন হয়েছে যেটি হলো 24-এ, সেটি কোনো দফা ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া,
ধরেন আপনার কথার দ্বারা এখন কথা আসলো, যদি এই কোটা যদি ফেরত না নিত সরকার, আন্দোলন হতো? আসতে না কেউ? না 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 না, উত্তর দেন। সাইফ সরকার মুস্তাফিজ যখন দেখলো না, এই যে কথা যখন বলে না, তো আমাদের তো কথা উত্তর দিতে হয়। যদি আওয়ামী লীগের এই সমস্ত বড় বড় এই যে টাকাওয়ালা দুর্নীতিবারে গ্রেপ্তার না হতো, বেনজির, আসাদ, মতিউর, আপনার সেনাপ্রধান আজিজ, যখন এই যে টাকা একের পর এক ধরা পড়া থাকলো, তখন আমি ভাবলো যে আমাদের তো সামনে চলে আসছে তালিকা, এমন একটা ইস্যু দেবো যে ইস্যুকে কেন্দ্র করে ওটা ভুলে যাবে। আজ পর্যন্ত আর একটা বের হয়নি। ভুলে দেওয়ার জন্য যেটা কোটা সংস্কার আন্দোলন ছিল, তখন যদি কোটা 7% রেখে যদি সংস্কার করে দিত, ছেলে ঘরে ফিরে যেত। আবার এই কোটা ফেরত না নিয়ে আসতো, তাহলে ছেলে মাঠে নামতো না। শেষ করেন। আবার এই কোটা 7% রেখে এইটাতে সংশোধন করে তাও ছেলে ঘরে ফিরে যেত। আওয়ামী লীগ তার পাপ হয়ে গেছিল বেশি, পতন তার হতে হবে, যে কারণে কোটাটা ফেরত নিয়ে আসছিল। ঠিক আছে, কোটা সংস্কার আস্তে 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 মানুষের দীর্ঘদিনের কষ্ট, অন্যায়, অনিয়ম, দুর্নীতি আমরা দেখেছি। আপনি যদি বললেন যে কারণে এখন যদি বলে আমাদের আন্দোলন ছিল এই আকাঙ্ক্ষা নিয়ে, এ তো কোনো ধারে কাছেই ছিল না, ধারে কাছেই ছিল না। এখন আসতেছে এইগুলো। এই জন্য আমরা ক্ষমতা যাওয়ার জন্য, আমাদের ক্ষমতা যাওয়ার জন্য নির্বাচন না, আমরা নির্বাচনটা দেশটাকে বাঁচানোর জন্য। আজকে দেশটা অর্থনীতি দিন দিন কোথায় আমি আসলে আমি শেষ করি। যদি এই ধরেন এই যে এই সমস্ত নিয়ে যদি ধরেন নির্বাচনটা না হয় ফেব্রুয়ারিতে, এই সরকার তো ক্ষমতা থাকবে না। প্রার্থী ঘোষণার পরেও হ্যাঁ, এই অবস্থায় নির্বাচন না হয়, নির্বাচন যদি ফেরত না, এই সরকার থাকবে না। আর এই সরকার যখন থাকবে না, আরেকটা সরকার যখন আসবে, আমি মনে করি আমাদের পিঠের চামড়া করে থাকবে না। সেক্ষেত্রে গণভোটটা যদি, আপনি যেটা বললেন যে নির্বাচন আপনার তো আশঙ্কা আছে, সেক্ষেত্রে গণভোটটা যদি আগে হয়ে যায়, তাহলে তো গণভোট দিলে তারপরে দাবি নিয়ে আসবে পেয়ার ছাড়া নির্বাচন, পেয়ার ছাড়া নির্বাচন হবে না, পেয়ার মানতে হবে। পেয়ার মানলে বলবো যে আগে সমস্ত সংস্কার শেষ না হওয়ার নির্বাচন। আবার যদি সংস্কার আগে 5 বছরের সংস্কার হলো, তখন বলে সমস্ত বিচারগত সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। সেটা যদি মানে তারপরে বলে সাইফ মুস্তাফিজ যেটা বলতে চেয়েছিল যে এই নোট অফ ডিসেন্ট কে নিয়ে আপনারা কেন তুলে দেন? আর আমরা গণভোটের কথা আমি এটুকু আবার বলছি, গণভোট যদি একসাথে না হয়, সেই নির্বাচনে ভোট কাস্ট হবে খুব কম। তাহলে বলুক যে মিনিমাম 51% ভোট যদি কাস্ট না হয়, তাহলে এই গণভোটের কোনো মূল্য নেই, বলুক। আপনি যে যুক্তিটি দিয়েছেন যে আপনার এখনো সংশয় আছে যে জাতীয় নির্বাচন হবে কিনা, আমি আপনার কথা থেকে বললাম, তাহলে তো গণভোট হয়ে যাওয়াটা অন্তত জুলাই সনদ তো হয়ে গেল। গণভোট হলে তখন বলে পেয়ার সিস্টেম ছাড়া রাষ্ট্র নির্বাচন হবে, পেয়ার বানলে বলে সমস্ত সংস্কার হলে হবে না, একটা পরে একটা দাবি চলে যাবে। পরে বলে বিএনপি নির্বাচন অংশগ্রহণ করতে পারবে, এটা মানতে হবে আমাদেরকে। এটা বলবে সাইফ মুস্তাফিজ অস্বীকার করে দেখছে না, এতে কোনো অবদান আছে দেশে? স্বাধীনতার যুদ্ধে কোনো অবদান নাই। এই দেশ গড়াতে আজকে যে দেশটা, না না এর কথা বলতেছে না, এদের তো জন্ম তো এখন হলো, আরো যারা আছে বড় বড় কথা যারা বলতেছে এটা চাইলে হবে না, তাদের কি অবদান আছে? না আছে সেনা যুদ্ধ অবদান, না আছে আন্দোলন আহত হয়েছে, না জামাত ইসলামী কিন্তু মুক্তিযুদ্ধ অবস্থান আছে, কি অবস্থান, অন্য বিপরীত অবস্থান আছে। তাহলে এত কথা বলবে কেন? আজকে আওয়ামী লীগ যদি 1500 মানুষের হত্যার দেয়, আওয়ামী লীগ যদি দেশ ছাড়া হতে পারে, আওয়ামী লীগ যদি আপনার নির্বাচন করতে না পারে, তো ওরা এত মানুষ হত্যা করার পরে ওই দাবি তো আসতে পারে সামনে, বিএনপি করলে অন্যজন দাবি তুলতে পারতো। আমরা সাইফের কাছে যাই একটু। আচ্ছা দেখেন, ভাইকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু উনি না আসলে বিএনপির অধিকাংশ সিনিয়র নেতারাই এই জুলাই গণঅভ্যুত্থানকে ডিজোন করে, এবং তারা জাস্ট এই গণঅভ্যুত্থানটাকে 36 দিনের একটা আন্দোলন ভাবে, এটা একটা কোটা সংস্কার আন্দোলন ভাবে, বিভিন্ন সময় বলে যে তোমরা তো চাকরির জন্য আন্দোলন করছিলা, কিন্তু প্রেক্ষাপটটা আসলেই ভিন্ন। মানে আমাদের যে স্ট্র্যাটেজিক্যালি আমরা এটা ধরেন মানে বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরু থেকেই আমরা আসলে মানে এখানে আমরা যাদের রাজনীতিতে আমরা একসাথে আছি, মোটামুটি 2010, 11, 12 এই সময়টা থেকেই
কালেকটিভলি আমরা প্রেক্ষাপটগুলোতে আমরা ভূমিকা রাখার চেষ্টা করেছি। বিভিন্ন ইস্যুতে আমরা আসলে দেখা যাচ্ছে 10 জন 20 জন নিয়ে আমরা রাস্তায় থেকেছি, আন্দোলনটা করেছি, প্রতিবাদটা করেছি। সেখানে আমরা কোনো সময় আসলে বিএনপির মতো এরকম বড় রাজনৈতিক দল বা জামাত বা এদের কাউকে আমরা পাইনি। তারা বিভিন্ন সময়ে নির্বাচন কেন্দ্রিক তাদের ইস্যু থাকতো, এজেন্ডা থাকতো, তারা ওইটার দিকেই ফোকাস থাকতো। তো এই কালেকটিভ ওয়েতে আমরা বিভিন্ন সময় অ্যাকোমোডেট করে আসলে আন্দোলনগুলোকে সামনের দিকে এগিয়েছি। সেটা আপনারা মোদি বিরোধী আন্দোলন দেখতে পারবেন, তারপরে কোটা সংস্কারের যে 2018 সালের আন্দোলন, নিরাপদ সড়কের আন্দোলন। এই আন্দোলনগুলার মূল মানে ভিত্তিটা কি ছিল? মানে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টটা এতটাই ফ্যাসিস্ট হয়ে গেছে যে তার অধীনে আসলে কোনো কিছুই ফাংশনাল না। রাষ্ট্র সংস্কার করা ছাড়া। রাষ্ট্র সংস্কারের জায়গাটাতে আমরা সবসময় ফোকাস ছিলাম এবং এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কথা বলে আসছিলাম। এখন আপনি 2024-এর যে কোটা সংস্কার আন্দোলন, ডে ওয়ানে তো আপনি বলবেন না যে এটা সরকার পতন ঘটে যাবে। তো এটা কালেকটিভ ওয়েতে মাঝখানে তো কোটা নিয়ে সলিউশনও তারা করে দিয়েছিল, আদালতের মাধ্যমে আদেশ দিয়ে সে সময় তো এটা সলভও করেছে। তো শুধুমাত্র এটা কোটা সংস্কার আন্দোলন, তাহলে তো সে সময় ছাত্র জনতা যারা ছিল তারা তো এটা মেনে নিয়ে ঘরে ফিরে যেত। তো আমাদের ভিশন আসলে এই হাসিনার এত বছরের যে ফ্যাসিজম, সেই ক্ষমতার জায়গাটাকে উপড়ে ফেলাটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য, যেটা আসলে ওনারা আসলে ঠিক সেভাবে ফিল করতে পারে না। তারা বারবার তাদের সেই 90-এর গল্পগুলাই বারবার করে শোনায়। আমরা ডেফিনেটলি তাদের সেই সময়টাকে আমরা শ্রদ্ধা করি, আমরা সেই জায়গাটা ওন করি, কিন্তু তারা আসলে এই সময়টাকে কোনোভাবে ওন করে না এবং তারা বিভিন্ন দলকে বিভিন্নভাবে ছোট করে কথাবার্তা বলে। আমাদেরকে বলছে যে আমাদের এখন জন্ম। তো মানে তাদের ভূমিকাটা নিয়ে বাবার আগে কথা না বলতে বলতে, হ্যাঁ, এরকম করে কথাবার্তা বলা হয়। না, বিভিন্ন দলই এখনো দাবি করে, জামাত বলে বা অনেকে দল বলে। জামাত বলছে বাবার সাথে। আবার আমি একটা কথা বলতে চাই যে জামাতের 71-এর ব্যাপারটা তো আসলে আমরা সবাই জানি। তো সেই জায়গায় এরকম একটা দলকে মানে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ তো করে দিয়েছিল বিএনপি। তো সেই জায়গাটাও তো তাদের মাথায় রাখা উচিত, মানে তাদের এই ঐতিহাসিক দায়টা তো নেওয়া উচিত। তাদের সাথে তো তারা জোট সঙ্গী হিসেবে অনেকদিন রাজনীতি করেছে। এখন এসে আসলে মানে এটা আসলে সাজানো নাটক কিনা সেটা নিয়ে আমি আসলে একটু কনফিউজড। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখানো হচ্ছে যে একটা দাকুমরা সম্পর্ক, দাকুরাল সম্পর্ক। নাটকের যুক্তিটা আমরা একটু ব্রেকের পরে জানতে চাই। ঠিক আছে দর্শক, ছোট্ট একটি ব্রেক নিচ্ছি, 1 মিনিট পরে ফিরব। সাইফ মুস্তাফিজ, আপনি বলছিলেন যে এক ধরনের নাটক বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে। আমি আরেকটু যোগ করেই আপনি দিলে আপনি প্রশ্ন উত্তরটি দেন। নোট অফ ডিসেন্টটা তো আসলে ঐক্যমত্য কমিশনে এক ধরনের প্রমিজই করা হয়েছে। তো এবং সেই নোট অফ ডিসেন্ট সহই আসলে স্বাক্ষর করেছিল। বিএনপি খুব যে ভুল বলছে তা না। আর গণভোট নিয়ে না হয় বিএনপিকে এটা ঠিক যে গণভোটের যে যৌক্তিক জায়গার থেকে দুটো হলে একটু, সেখানে বিএনপির যুক্তি যে খুব শক্ত তা না, যে তারা খরচ কমানোর জন্য। কিন্তু এই নোট অফ ডিসেন্টের জায়গায় বিএনপি তো আসলেই প্রতারিত নাকি না, আপনি কি মনে করেন? না, আমি তো বললাম যে এখানে তো শুধু বিএনপি নোট অফ ডিসেন্ট দেয়নি, এখানে তো প্রত্যেকটা রাজনৈতিক দলেরই দু একটা বিষয় নিয়ে নোট অফ ডিসেন্ট ছিল। কিন্তু আপনি যখন গণভোটে যাবেন তখন এই নোট অফ ডিসেন্টটা তো এইভাবে আসলে অ্যাকোমোডেট করা সম্ভব না। সেখানে ঐক্যমত্য কমিশন আমি যেটা দেখেছি যে মতামত হিসেবে এখানে কাউন্ট করেছে, কিন্তু পুরোপুরি সংস্কারের এই জায়গাটা তো আসলে ঐক্যমত্য কমিশনের অধীনই হচ্ছে এবং তাদের আসলে সেই স্বাতন্ত্রিক সেই স্বকীয়তার জায়গাটা আছে স্বাধীনভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। তারা যেই বিষয়গুলোতে নিয়ে আসলে মানে ডিসিশনগুলো নিয়েছে পরিবর্তনের জন্য, সেখানে ধরেন 8টা দলই আসলে একমত হয়েছে। একটা দলের নোট অফ ডিসেন্টের জায়গা থেকে তারা ফাইনালি কি ডিসিশন নেবে সেটা তো আসলে তাদের উপর নির্ভর করছে। এখন বিএনপির উচিত ছিল যে তাদের যদি এত সমস্যা হয় পরিবর্তন নিয়ে, সংস্কার নিয়ে, তাহলে তারা একদম ফাইনাল যে ভার্সনটা আসার কথা বা সাংবিধানিকভাবে আইনি ভিত্তিটা কীভাবে হচ্ছে সেটা দেখে আসলে স্বাক্ষর করা উচিত ছিল। কিন্তু এখন গণভোটের ব্যাপারেও বিএনপির যে যুক্তি যে টাকা পয়সা বেশি খরচ হবে এবং একসাথে নির্বাচন হওয়া উচিত, কিন্তু গতকালকেও বিশেষজ্ঞরা বলেছে যে গণভোটের যে কারণে ক্রাইটেরিয়া, এবং আপনি শুধু হা না এই দুই শব্দ দিলে জনগণের কী লাভ? জনগণ এই জুলাই সনদে কী করবে আসলে? জনগণের কী লাভ? এই যে আমি যেটা বললাম যে আপনি তো সংবিধান, আপনি তো
জনগণকে সংবিধান সবাইকে বুঝাইতে পারবেন না। পুরোটুকু দরকার নেই, কিন্তু আপনি বড় জনগণকে এরকম ঐক্যমত্য কমিশনের অনেক আলাপ আছে যেটা আসলে আপনি সম্পূর্ণভাবে বুঝাতে পারবেন না। কিন্তু যে পরিবর্তনের কথাটা আমরা বলছি, মানে একটা স্বাধীন নির্বাচন কমিশনার স্বাধীনভাবে যদি ফাংশন করতে পারে তাহলে একটা দেশে স্বাধীন সুষ্ঠু নির্বাচন হয়। কিন্তু এটা যদি এরকম হাসিনা বা অমুক তমুক দলের মতামত নিয়ে, সেখানকার দলীয় প্রধানের মতামত নিয়ে যখন সেই নির্বাচন কমিশনার নিযুক্ত হবেন, সেক্ষেত্রে সে দলের অধীনেই কাজ করবে, যেটা আওয়ামী লীগ আমলে 3টা নির্বাচন করেছে। তারপরে এছাড়াও এরকম মানবাধিকার কমিশন থেকে শুরু করে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু থেকে শুরু করে এরকম অনেকগুলা প্রাসঙ্গিক বিষয় আছে যেগুলো আপনি খোলামেলাভাবে আলোচনা করেন। 84টা আইটেমের সব করার কথা বলছি না, কিন্তু প্রধানমন্ত্রী 2বারের মেয়াদের বেশি না, বা যাদেরকে নিয়োগ দেওয়া হবে বিচারপতি বা দুদক নিয়োগ, এগুলো এই বিষয়গুলো অন্তত সাধারণ মানুষকে তো বোঝে। এগুলো 2, 4, 5, 10 মোটা দাগে তো বিএনপি নোট অফ ডিসেন্ট এই বিষয়গুলো, এর বাইরে আর কোন বিষয় আছে নোট অফ ডিসেন্ট? যে 9টি বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট এগুলো আছে, কি সাধারণ মানুষের সামনে তুলে ধরা উচিত কিনা? না, সেখানে সবকিছু মিলে শুধু হ্যাঁ আর নাই বলা ডেফিনেটলি তুলে ধরেন। মানে আপনার কি মনে হয় এই বিষয়গুলো কি আসলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আসলেই একটা দলের অধীনে থাকা উচিত? না, আমি এটা নিয়ে কোনো ইয়ে দিব না। আপনি তো একজন সচেতন নাগরিক। না, আমি এটা এখন দিব না, এটা আপনার সঙ্গত কারণে দেব না এটা। আচ্ছা, তো আমার মনে হয় যে আপনারা আলোচনা করেন, আপনারা জনগণের কাছে এগুলো তুলে ধরেন যে কোন বিষয় আসলে বিএনপি নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছে। ঠিক আছে, শেষ পর্যন্ত আপনি জাস্ট এক বাক্যে বলেন যে তাহলে গণভোট আর এই বিষয়ে আপনার দলের অবস্থান কি, তারপর বিএনপির কথা। দেখেন, এনসিপির জায়গা থেকে আমরা চেষ্টা করছি দায়িত্বশীল আচরণ করার জন্য। এরকম অনেক বিষয় আছে, আমরা চেষ্টা করছি যে আঁকড়ে না ধরে রাখার। এখানে আমরা চাই যে সব দলগুলোর স্বার্থে যেটা বেস্ট ডিসিশন হয়, মানে আগে করার ক্ষেত্রেও এখানে বেশ কিছু পজিটিভ ব্যাপার আছে, আবার বিএনপির যে যুক্তি সেখানেও অনেক যুক্তিযুক্ত বিষয় আছে। আলোচনা বসবেন, জামাত তো আহ্বান জানিয়েছে, আর সরকারও 7 দিনের আলটিমেটাম দিয়েছে, এর মধ্যে সরকারকে জানিয়ে দিতে হবে। সরকার চা নাস্তা খাওয়ালো কেন? এত ভালো ভালো খাবার খেলো কেন? না, সেটা তো এই সরকার প্রথম থেকেই খাওয়াচ্ছে, বিভিন্ন বৈঠক করে। তাহলে এখানে আমাদেরও দেয়, এই যে দলগুলির উপর দেয় কেন? তার সমাধান দিক। আর পৃথিবীতে অদ্ভুত একটা জিনিস, তো পৃথিবীতে কোনোদিন কি এমন হানা হয়েছে? 84টা বিষয় নেই, আমি নিজেই তো প্রতারিত হচ্ছি। আমি অর্ধেকে হ্যাঁ অর্ধেকে না, আমি টোটালি আমাদের হানা দেওয়ার সুযোগ থাকবে সেটা হতো। এখন আমার কথা যে আমি শুধু এইটার জন্য আমি বলছি যে খরচ, আমরা একদম শেষ প্রান্তে, দলের অবস্থান কি? আমার দল, আমার পরিষ্কার বক্তব্য, হ্যাঁ নার জন্য বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে যাবে না বুঝে, আমার তো মনে হয় এত পাগল মানুষ। আপনি তো অনেক নেতা অবশ্য বলছে যে গণভোটেরই দরকার নেই। হ্যাঁ, অনেক নেতা কিন্তু না গণভোটের দরকার নেই। আসলে আমরা চাচ্ছি কি নিশ্চয়তা, জি, যদি কোনো সরকার পরবর্তী সরকার এসে যেন আমাদের বিচার করতে না পারে, এটা তো আমার মেন কথা। আমি যদি ক্ষমতা পরিবর্তন হয় তখন কি আমাদের অপেক্ষা করবে? আওয়ামী লীগ তো বলেছিল আর কোনোদিন অনির্বাচিত সরকার পরিচালনা করতে পারবে না, এখন কি নির্বাচিত সরকার? আমাদের সময় শেষ। এই আপনাদের দুইজনের জন্য 30 সেকেন্ড এটা হলো স্পেশাল, কারণ যেহেতু দুজনই আপনারা প্রার্থী, আপনারা আপনাদের এলাকার মানুষের সম্পর্কে সাইফ মুস্তাফিজ কিছু বলতে চাইলে বলতে পারেন। এটা সম্পূর্ণই, এটা কোনো টকশো না, আপনি বলতে চাইলে বলতে পারেন। না, আমি এটা মানে পুরো মানে দেশবাসীর কাছেই বলবো যে আসলে আপনাদের এলাকায় যারা যোগ্য প্রার্থী, যারা আসলে পরিবর্তনটা করতে চায়, নতুন রাজনীতির জায়গা থেকে কাজ করছে, তাদেরকে আপনারা সাপোর্ট করেন, সেটা যেই দলেরই হোক না কেন। আমি আমার জায়গা থেকে সিরাজগঞ্জ 6 আসনে কাজ করছি এবং সেখানেও অনেক ভালো ক্যান্ডিডেট আছে। আপনারা এদের মধ্যে যাচাই বাছাই করে আসলে যারা আপনাদের জন্য ভালো কাজটা করবেন তাদেরকে বাছাই করেন, এবং আমি মনে করি যে বাংলাদেশ পরিবর্তনের জন্য এই ব্যাপারটা এবার আপনাদের কাছে সেই শক্তিটা আছে, সেটা আপনারা দেখাবেন। ঈশ্বরদীবাসীর জন্য, আমার ঈশ্বরদীবাসীর প্রতি আমার পাবনা স্যার ঈশ্বরদী আটঘরিয়া, এখানে আমাদেরও প্রার্থী ছিল, প্রধায়ক দল আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি একদম স্পষ্ট ভাষায়, কড়া ভাষায় নির্দেশ দিচ্ছি যে নিজেদের মধ্যে অন্য কারোর সাথে কোনো ধরনের বিসম্বাদে জড়ানো যাবে না। হয়তো নম্বর একজন চেয়েছে পায়নি, এখন তার প্রতি বিরাগ ভাজন হওয়া যাবে না। অন্য দল নির্বাচন যদি করে তার প্রতি বিরাগ ভাজন হলো। আমার কথা, আমার দলের আদর্শ কি, আমার কি যোগ্যতা আছে, সেই জিনিসগুলো নিয়ে তারা যুক্তি দিয়ে কথা বলুক। জোর করে হাঙ্গামা করার যদি কেউ করে, আমার দলের মধ্যে যদি আভ্যন্তরীণ কেউ করে,
টুকিটাকি হয়ে থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ আপনাদের করবো। আর দুজনকেই সর্বশেষ সম্মান দিয়ে কথা বলতে আমার ভাই সাহেব যেটা বললো 90-এর কোনো গল্প না, 9 বছরে কত মাস হাসপাতালে থেকেছে হিসাব আছে। না, এটা ধরেন পলিটিক্যাল বুঝতে পারছেন? কাউন্টার, কারণ যখন আপনার 24শে জুলাইয়ের এই বিষয়টা জুলাই আমরা অসম্মান করি না তো, কেন অসম্মান করবো? জুলাই আমি সবচেয়ে বড় সমর্থক। যখন না জুলাইকে আপনি বারবারই বলেন যে এটা একটা কোটা সংস্কার আন্দোলন, একটা চাকরির আন্দোলন, এই যুক্তিটা আপনারা দিয়ে না। আপনারা 9 বছর 10 বছর আন্দোলন করতে পারেন, কিন্তু এত কম সময়ে গাজা উপত্যকার মতো জায়গা ছাড়া এরকম এত হত্যাযজ্ঞ চলে না। আমরা শেষ করছি। দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করছি যে সংশয় হাবিবুর রহমান হাবিবের আছে যে নির্বাচন হবে কিনা, এই সংশয়ের মধ্যে আর থাকতে চাচ্ছি না। প্রার্থী ঘোষণা করা হয়েছে, বিএনপি প্রার্থী ঘোষণা করার পরে বিভিন্ন জায়গায় যেমন উচ্ছ্বাস দেখা দিয়েছে, অনেক জায়গায় ক্ষোভ বিক্ষোভও দেখা গিয়েছে। এটিও নির্বাচনের একটি অংশ। নতুন দল হিসেবে এনসিপি আসছে। এনসিপির সবচেয়ে বড় যে চমকগুলো, যে এনসিপির প্রত্যেকেই আসলে তরুণ এবং তারা অন্য দলের সবাই উচ্চশিক্ষিত, তবে এনসিপির ক্ষেত্রে সেটি আমরা খুব ভালোভাবে দেখছি এবং তাদের যুক্তি অনেক বেশি যৌক্তিকভাবে তারা তুলে ধরে। সবার জন্য শুভকামনা রইল এবং আমরা আশা করছি সব বিরোধ মিটিয়ে খুব দ্রুতই বাংলাদেশ নির্বাচিত সরকারের অধীনে শাসনভার হস্তান্তর করবে। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।